প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মনিরুজ্জামান মিলন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমি বরাবরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পছন্দ করি, বা এটা আমার চেতনার একটা অংশ। মুক্তিযুদ্ধের উপর আঘাত আসলে আসলে খারাপ লাগে। তো আমি কথা বলবো আজকে সেই চিরাচরিত মেজর ডালিম নাকি মজার ডালিম, ওনাকে নিয়ে কথা বলতে এসেছি। আসলে সরকার পরিবর্তন হোক, সরকার থাকুক, বা যেকোনো কিছুই ঘটলে সরকার স্বভাবজাতভাবে সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা একটা জিনিস বরাবরই লক্ষ্য করি যে একটা পক্ষ সবসময় মুক্তিযুদ্ধকে আক্রমণ করতে চায়, আমাদের 1971-কে আক্রমণ করতে চায় এবং কটাক্ষ করে চলে। এটা তাদের চিরাচরিত উদ্দেশ্য। এটা মোটামুটি ভাবে আপনার ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন। 1975 পরবর্তী থেকেই একটা অংশ সবসময় লেগে থাকে 71-এ পরাজিত সেই কুশীলবরা। তো সবসময় একটা বিতর্ক, ৩০ লাখ নাকি ৩ লাখ। এই বিতর্কটা কিন্তু আসে স্বাভাবিকভাবে ৭১-এ পরাজিত শক্তিদের কাছ থেকেই। তারা এই বাংলাদেশ স্বাধীন হোক, তারা তো এটা চায়নি এবং এখন পর্যন্ত তারা এটার পেছনে লেগেই আছে। তো আজকে আসুন আমরা সেই ডালিমের বিষয়টা নিয়ে কথা বলি। হ্যাঁ, উনি আসলে নিজে মুক্তিযুদ্ধ করেছেন শুনেছি। সেক্ষেত্রে উনি নিজে কিভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করলেন? আসলে কি এখানে অন্য কোনো খেলা আছে? অনেক কথাই শুনতে পাচ্ছি যে উনি নাকি একটা বিশেষ একটি রাজনৈতিক দলের কাছ থেকে আ টাকা পেয়েছেন, অথবা তাকে প্রমোট করা হচ্ছে। অনেক কথা আসলে শোনা যায়। সবই রিউমার, হতে পারে সত্য, হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের উপরে বরাবরই কেন আঘাতটা এরা করে? আঘাতের পথটা বেছে নেয়। এরা জানে যে এই জায়গাটায় আঘাত করলে তাদের যে ভিতরের বেদনা, সে বেদনাটা আসলে প্রশমিত হয়। আসলে এবার কিছু ১৯৭১ যুদ্ধ পরবর্তী এবং যুদ্ধের সময় কিছু সংবাদপত্রের, আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু তথ্য আমরা শেয়ার করি। যেমন এই মুহূর্তে আমি যে বিষয়গুলো বলবো, আর সংবাদপত্রের উপর জোর দিচ্ছি এই কারণে, কারণ যারা মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ শহীদের ব্যাপারটা বাড়াবাড়ি মনে করেন, আ দাবি করেন সংখ্যাটা অনেক কম এবং উদ্দেশ্যমূলকভাবে বানানো। তাদের কাছে তুলে ধরতে হয় যে সংখ্যাটা হঠাৎ করে গজিয়ে ওঠেনি। আন্তর্জাতিক আন্তর্জাতিক দৈনিক বলছে, আসলে একটু কথা বলি, আন্তর্জাতিক দৈনিকগুলো নিয়ে কথা বলি। আন্তর্জাতিক দৈনিকগুলো বলছে এপ্রিলে ৭ লাখ, জুলাইতে ১০ লাখ, সেপ্টেম্বরে ২০ লাখ। তাহলে ডিসেম্বরে ৩০ লাখ শহীদ আকাশ থেকে আসা ফিগার মনে হওয়ার কোনো কারণ নেই। তো এবার আসা যাক, তাহলে আসা যাক যে তাহলে ১৭ ডিসেম্বর ১৯৭১ থেকে ৯ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত নিচের সংবাদ প্রতিবেদনগুলোতে ৩০ লাখ শহীদের কথা কি করে এলো? যেমন আ দৈনিক পূর্বদেশের সম্পাদক তার পত্রিকায় ১৯৭১ সালের ২২ ডিসেম্বর ইয়াহিয়া জান্তার ফাঁসি দাও শিরোনামে একটি সম্পাদকীয় লেখেন। সেখানে পরিষ্কার লেখা হয়, হানাদার দুশমন বাহিনী বাংলাদেশের প্রায় ৩০ লাখ নিরীহ লোক ও ২ শতাধিক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর রাশিয়ার তখনকার বিখ্যাত দৈনিক প্রাবদা, আপনারা যারা অনলাইন ঘাটেন বা যারা পড়াশোনা করেন, প্রাবদা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ৩ জানুয়ারিতে তারা একটা রিপোর্ট করেছে। ৩ জানুয়ারি ১৯৭২ তারা যে রিপোর্টটা করেছে ৩০ লাখের কথা উল্লেখ করে, হ্যাঁ? তারা পাবদাতে ৩ জানুয়ারি ১৯৭২ ৩০ লাখের কথা বলে ৩০ লাখের কথা বলে একটা উল্লেখ করেছে। হুম। মর্নিং নিউজ ৫ই জানুয়ারি ১৯৭২ ৩০ লাখের কথাই আবার উল্লেখ করে সেই সংখ্যাটা পৃথিবীময় ছড়িয়ে দেয়। এগুলো কিন্তু সব কোনো বাংলাদেশের পত্রিকা না, এগুলো কিন্তু বাইরের। হুম।
ঢাকার পত্রিকা দৈনিক অবজারভার শিরোনাম করে এভাবে, পাক আর্মি কিল্ড ওভার ৩০ লাখ পিপল, যেটা প্রকাশিত হয় ৫/১/১৯৭২ তারিখে, মুজিব দেশে আসার ৩ দিন আগে। ৪ জানুয়ারি আজাদ পত্রিকাও পাবদার কথা উল্লেখ করে তাদের সংবাদে পাবদার কথা উল্লেখ করে তাদের সংবাদে। দৈনিক বাংলা পত্রিকা তাদের ৬ জানুয়ারি ১৯৭২ জল্লাদের বিচার করতে হবে এরকম একটা শিরোনামে প্রবন্ধ লেখে, যেখানে ৩০ লাখ শহীদের পক্ষে সাক্ষ্য দেয়, যেটা প্রকাশিত হয় ৮ তারিখের আগে। তাহলে এই যে অনেক সময় অনেক কথা বলে যে শেখ মুজিব আহ ৩ লাখকে ৩০ লাখ বলেছে। শেখ মুজিব আসার আগেই তো এই পত্রিকাগুলো নিউজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর আসার আগেই পত্রিকাগুলো, তাহলে কি একটা যুদ্ধ পরবর্তী দেশে তখন কি আসলে বাইরের মিডিয়াকে ইয়া করা সম্ভব? তারা তো আসলে যা দেখেছে, যা পেয়েছে তাই করেছে, তাই নিউজ কভার করেছে। তো এছাড়া আরো অনেকগুলো ওই সময়ের দৈনিক আন্তর্জাতিক মিডিয়া এগুলো নিয়ে কাজ করেছে। তাদের কাছে প্রচুর রেফারেন্স আছে। তো আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি যে বারবার কেন আমাদের এই সাম্প্রদায়িক শক্তিটি বা একাত্তরে পরাজিতরা মুক্তিযুদ্ধটাকেই মানে বেছে নেয় আঘাত করার জন্য। আমাদের চেতনা কে আঘাত করে তারা মানে মানসিক শান্তি নেওয়ার প্রয়োজন কি? আপনারা একটু মেনে নিলেই তো হয়। আর মেনে নেওয়ার তো কিছু নাই। আপনারা তো ৭১ এ পরাজিত ছিলেন। আপনারা তো ৭১ এই পরাজিত হয়েছেন। আপনারা মেনে নিলেই কি আর না নিলেই কি? তো মেজর ডালিমকে কেন কি উদ্দেশ্যে কারা প্রমোট করেছে? এখন অবশ্য আস্তে, আস্তে নাকি কেউ বলছে ভুয়া ডালিম, কেউ বলছে আসলে ডালিম ফল তো ভুয়াও হয় না, মাকাল ফল তো আর না। তো মেজর ডালিম ভুয়া না সঠিক সেটা কথা না। কথাটা হচ্ছে বারবার কখনো মেজর ডালিমকে নিয়ে আসা হচ্ছে, কখনো মানে বাইরের কোনো আ ব্যক্তিকে নিয়ে এসে ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ এই যে বিতর্কিত বিষয়গুলো, এটাতে আপনারা কি উদ্দেশ্য প্রমাণ করতে চান? আপনারা কিন্তু ৭১ এ পরাজিত হয়েছেন। জাতির উদ্দেশ্যে তো আপনারা ক্ষমা চানইনি। আবার এই যে অনেকগুলো বিতর্ক নিয়ে আপনারা আ বিতর্ক সৃষ্টি করছেন, সেটা কখনোই সুখকর নয়। বাঙালি হয়তো সাময়িক চুপ থাকে, কিন্তু ৭১ কে আঘাত করলে বাঙালির চেতনা জেগে ওঠে। আর এই উদ্দেশ্য কখনোই সফল বয়ে নিয়ে আসবে না। আমরা ৭১ এর অবদানকে যারা তরুণ প্রজন্মের মধ্যে বিতর্কিত করার চেষ্টা করছেন, এটা সুফল আসবে না। আ গতকালকে দেখলাম একটা সমন্বয়ক, প্রসঙ্গত নাম বলছি না। আ পত্রিকায় নিউজে দেখলাম আরকি, নিউজ ফিডে স্ক্রল করতে দেখলাম। সম্ভবত উনি সার্জিস বলছে যে ৭১ আমাদের শিকড় এবং ২৪ হচ্ছে আমাদের অস্তিত্ব। ওকে ফাইন। এটা সুন্দর কথা বলেছে। আমার ভালো লেগেছে উনার কথাটা। এই কথাগুলো শুরু থেকে যদি বলে আসতো তাহলে কিন্তু এত বিতর্ক আসতো না। স্বৈরাচারী সরকার আসুক, অমুক সরকারের আন্দোলন হবে, মানুষ জেগে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার সাথে ৭১ এর সাথে তুলনা কি আসলে কোনোভাবে সম্ভব? যেখানে ৩০ মিলিয়ন শহীদ আ শহীদের রক্ত, হুম? ৩০ লাখ আ শহীদের রক্ত, ৩ থেকে ৪ লক্ষ মা-বোনের ইজ্জত। আপনারা কি নিজের মায়ের সাথে বেইমানি করছেন না? আর যাই হোক, বাঙালি এই বেইমানিটা পছন্দ করবে না, বাঙালি এগুলো খাবেও না। ৭১ কে আপনারা কখনো এইভাবে ছোট করবেন না। তাহলে আস্থা করে করবেন। অতীতেও করেছে, ভবিষ্যতেও করবেন। ভালো থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি এবং আমার ভিডিও ভালো লাগলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এটা আমার অনুরোধ। আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।